লড়াইটা ছিল তার সাথে ভারতের, লড়াইটা ছিল তার সঙ্গে নরেন্দ্র মোদীর। তিনি চেয়েছিলেন ঘুরপথে নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে। অথচ 2026-এ পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্রের দেশ ভারতবর্ষে লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে তৃতীয়বার ক্ষমতায় তো আসলেনই, তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে বা তার পিছনে লাগতে গিয়ে নিজের প্রধানমন্ত্রীত্বের পদটা হারিয়ে ফেললেন মেয়াদ শেষ হওয়ার বেশ কয়েক মাস আগে। তার নাম জাস্টিন ট্রুডো। আর সম্ভবত তিনিই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী এই যুগ্মের প্রথম শিকার। এখনো বেশ কয়েকদিন সময় রয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে। আগামী 20 তারিখে আমেরিকার মসনদে বসতে চলেছেন ভারতের অন্যতম কূটনৈতিক বন্ধু ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগেই নির্বাচিত একটি দলের প্রধানমন্ত্রী হিসাবে থাকা সত্ত্বেও, 9 বছর ধরে একটা দেশ সামলানোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, মেয়াদ শেষ হওয়ার আগেই ঘরে বাইরে প্রবল চাপে সরে যেতে হলো জাস্টিন ট্রুডোকে। কেন সরে যেতে হলো? আজকে যদি আমেরিকাতে রিপাবলিকানরা জয়ী না হয়ে যদি ডেমোক্র্যাট বা জো বাইডেন আরো একবার জয়ী হতেন, তাহলে কি এইভাবে সরে যেতে হতো জাস্টিন ট্রুডোকে? উত্তর হচ্ছে না। তার কারণ কানাডার মানুষ মনে করেন যে কানাডার অগ্রগতির পেছনে প্রতিবেশী এবং বহির্বিশ্বের সঙ্গে কূটনৈতিতে সর্বৈবভাবে ফেল করেছে জাস্টিন ট্রুডো। যে ভারতের সঙ্গে কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই জাস্টিন ট্রুডো ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে শত্রুতার সম্পর্ক স্থাপন করার বারবার চেষ্টা করেছেন জাস্টিন ট্রুডো, যেটা কোনোভাবেই মেনে নিতে পারেননি কানাডার সাধারণ মানুষ। তাই তার ওপর ক্ষোভ বাড়ছিল, এমনকি নিজের দলেও কোণঠাসা হয়ে পড়েছিলেন। তাদের দলের এমপিদের প্রায় 70% এমপি তারই বিরুদ্ধে অনাস্থা দেখিয়েছিলেন। সেই কারণেই বাধ্য হয়ে নিজের মেয়াদ পূর্ণ করার 5-6 মাস আগেই সরে যেতে হলো তাকে। এত ক্ষমতাবান দেশ, পশ্চিমী দুনিয়া বলে কথা, কিছুটা হলেও তো ভারতের থেকে এগিয়ে থাকা দেশ, সেই কানাডার প্রধানমন্ত্রীকে যদি এইভাবে সরে যেতে হয়, তাহলে বাংলাদেশের পরিণতি কি হতে চলেছে? আর এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকারের ওপর বিষোদ্গার করা মোহাম্মদ ইউনূস, তারই বা কি পরিণতি হতে চলেছে একটু কল্পনা করেই দেখুন। আমি না হয় আজকের পর্বে আপনাদের সামনে বর্ণনা করব তথ্য দেখিয়ে কি হতে চলেছে। আর কয়েক মাসের মধ্যেই কি দেশ ছাড়বেন মোহাম্মদ ইউনূস? কি হতে চলেছে পুরোটাই দেখাবো, যা দেখলে হয়তো নিজের চোখকেও বিশ্বাস করবেন কিনা সন্দেহ। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, একথা আপনাদের বারে বারে বলেছি যে ডেমোক্র্যাট দলের প্রধান পছন্দ ছিল মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন থেকে শুরু করে জো বাইডেন, বারাক ওবামা, সকলের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল। এতটাই সুসম্পর্ক ছিল যে শান্তিতে নোবেল পুরস্কার পর্যন্ত তিনি পেয়ে গিয়েছিলেন। এহেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর ভাগ্যটাই খারাপ। তাকে যখন সেই চেয়ারে বসানোই হলো, কিন্তু যারা তাকে সেই চেয়ারে বসালেন তাদেরই চেয়ারটা আর থাকলো না। হ্যাঁ, আমি ডেমোক্র্যাট দলের কথা বলছি, আমেরিকার। তারা পরিবর্তন হয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে চলেছে। আর ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনূসকে একজন বিজনেসম্যান ছাড়া কিছুই মনে করেন না। যে বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্পকে হারাতে টাকার খেলা খেলেছিলেন, এই তথ্যটাও ডোনাল্ড ট্রাম্পের কাছে রয়েছে। তাই সময় শুধু ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার, সময় শুধু অপেক্ষা 20 তারিখের। তারপরেই এই মোহাম্মদ ইউনূসের জারি জুরি শেষ হতে চলেছে। কথা আপনাদের সামনে কিছুটা তো আমি হলপ করে বলতেই পারি। এবং আমি বলছি না, বলছে স্বয়ং মোহাম্মদ ইউনূস। তার ভেতরে হৃদকম্প ধরে গিয়েছে। তিনি ভয় পেতে শুরু করেছেন, লিটারালি ভয় পেতে শুরু করেছেন। নিজের মুখেই সেই বক্তব্য বলছেন, আপনাদের শোনাবো। তিনি বলছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার সঙ্গে তো পশ্চিমী দুনিয়ার বেশ সম্পর্ক ভালোই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যাওয়াতে যে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন তাবর তাবর মন্ত্রিত্বের জায়গা ইতিমধ্যেই পাকা করে নিয়েছেন, এহেন ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারতের সঙ্গে বন্ধুত্ব যদি বেড়ে ওঠে, তাহলে কি সেটা বাংলাদেশের জন্য বিপদের গন্ধ পাচ্ছেন? কোনো রাগঢাক করতে পারেননি, চেষ্টা করেও নিজের ভয়কে প্রকাশ্যে আনা থেকে আটকাতে পারেননি মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, হ্যাঁ, সেটা তো নিশ্চিতভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি নরেন্দ্র মোদীর সুসম্পর্ক থাকে, তাহলে সেটা তো একটা চিন্তার বিষয় বটেই, বিশেষ করে বাংলাদেশের। তবে দেখা যাক কি করতে হয়।
কি করতে হবে সেই ধ্যান এবং ধারণা এই মুহূর্তে যে তার কাছে নেই, কিংকর্তব্য বিমূঢ় যে তাকে লাগছে, আপনারা এই বক্তব্যটা শুনলেই বুঝতে পারবেন। এক বর্ণ যে মিথ্যা কথা বলছি না, শুনুন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ভালো সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ইন্ডিয়ান বর্ন 7 জন মন্ত্রী আছে বলে শোনা যায়। আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে। তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? হতে পারে, কারণ এত ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে, তার একটা প্রভাব তো হতেই পারে না, এবং ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমুনা আমরা দেখেছি। কাজে আমরা দেখছি এটা কোন দিকে যায়। শুনলেন বন্ধুরা, একে বলে ভয়ে থরহরি কম্প। কেন? যদি নিজের কলিজার জোরে যদি ক্ষমতায় আসতেন, যদি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতেন, তাহলে কোন দেশের কোন প্রধানমন্ত্রী হলো তাতে কিছু যায় আসতো না। ঠিক যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব থেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সেখানে 3 বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই কোন দেশে কোন প্রধানমন্ত্রীর পতন হচ্ছে আর কোন দেশে কোন প্রধানমন্ত্রী আসছে, সেটা ভারতবর্ষকে নাড়াতে পারে না। কিন্তু এই মুহূর্তে আপনারা একটু খেয়াল করে দেখুন, ভারতবর্ষ যে যে পরিবর্তন চায় বিশ্বের দেশগুলিতে, সেই পরিবর্তনগুলোই কিন্তু ঘটছে। সেটা লক্ষ্য করুন। যেমন ভারত চেয়েছিল কানাডা থেকে জাস্টিন ট্রুডোর মতো একজন অপদার্থ প্রধানমন্ত্রীর ইমিডিয়েট অপসারণ। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে সেই পর্ব আপনাদের সামনে করেছিলাম, আর আজকে সেটা সত্যি হলো। ভারতবর্ষ চেয়েছিল এবারের আমেরিকার ইলেকশনে জো বাইডেনকে হারিয়ে যেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে। দেখুন, সেটাও সত্য হলো। ভারতবর্ষ চাইছে এই মৌলবাদী মোহাম্মদ ইউনূসের কড়া থেকে কড়া শাস্তি, এমন একটা পরিস্থিতি তার আসবে যেখানে তাকে নিজের পাপ নিজেকেই গিলতে হবে। কিভাবে? কি পাপ করেছেন? না, নিজের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী একজন মহিলা প্রধানমন্ত্রীকে যেভাবে দেশ ছাড়া করিয়েছেন, এই একই পরিণতি যে তারও হতে চলেছে, এমনটাই অনেকে সন্দেহ করছে। আপনারা বলবেন এর প্রমাণ কোথায়? কোথা থেকে এই কথা বলছেন? আসুন আপনাদের একটা সর্বভারতীয় সংবাদপত্রের একটা শিরোনাম দেখাই। দ্য ইউর এশিয়ান টাইমসে কি লেখা রয়েছে আপনারা একটু দেখুন। এটা 2 জানুয়ারি 2025-এ ছাপা হয়েছে। কি লেখা রয়েছে? ইউনূস কুড ফ্লি বাংলাদেশ বাই jan 2025 সাইটিং হেলথ ইস্যু, থ্রেট অফ কনসিকুয়েন্স লুমস লার্জ। অর্থাৎ বলা হচ্ছে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে সেদিকে মোহাম্মদ ইউনূস 2025-এ জানুয়ারি মাসে বাংলাদেশ ছেড়ে স্বাস্থ্যের কারণে পালিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? এই পরিস্থিতির দিকে এগোচ্ছে। হ্যাঁ, হতে পারে যে জানুয়ারি হলো না ফেব্রুয়ারি হলো, ফেব্রুয়ারি না হলো তাহলে পরের বার ডিসেম্বর হলো, কিন্তু এই ঘটনা যে ঘটবেই সেটা কিন্তু অনেকেই আঁচ করছেন। এবং মোহাম্মদ ইউনূস যেভাবে নার্ভাস হয়ে পড়েছেন, তার কথায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একজন রাষ্ট্রপ্রধানের যে বক্তব্য জনসমক্ষে এসেছে, সেটা নিশ্চিতভাবে একটা নার্ভাসনেসেরই চিত্র। কেন? তার কারণ একটা রাষ্ট্রপ্রধান যখন বক্তব্য বলবেন, তখন তার এটাই বলা উচিত কোন দেশে কোন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সেটা আমাদের দেশের গণতন্ত্রকে প্রভাবিত করবে না। কিন্তু সেই বলার ধক দেখালেন না মোহাম্মদ ইউনূস। তার কপালে চিন্তার ভাঁজ যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক, সেটা বাংলাদেশের এবং তার জন্য বিপদের কারণ হতে পারে। সেটা তার বক্তব্যেই প্রকাশিত হলো। আশা করি আপনারা সকলেই শুনেছেন। শুধু তাই নয়, খেলা এখনো বাকি রয়েছে। আপনারা জানেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান দিল্লিতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তাবড় তাবড় ভারতের প্রধান উপদেষ্টাদের সঙ্গে দেখা করেছেন, যেমন অজিত ডোভাল। এবং এই দেখা করার পর নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে সাক্ষাৎ হয়েছে, এরপর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানেন? আপনাদের একটা তথ্য দেব যেটা জানা আপনাদের প্রয়োজন। 2098-99 সালে যখন পোখরানে পরমাণু পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত, এবং যখন তার সাফল্য হলো অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে, তখন ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল সেই সময়কার আমেরিকা। শুধু তাই নয়, ভারতের যে কটা অ্যাটমিক সেন্টার রয়েছে, সেই প্রত্যেকটি অ্যাটমিক সেন্টার বা পরমাণু কেন্দ্রগুলিতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিলেন কিন্তু আমেরিকা। আর দীর্ঘ প্রায় 25-26 বছর পর
ভারতের সঙ্গে সুসম্পর্কটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প নয়, জ্যাক স্যালিভান হচ্ছে ডেমোক্র্যাট দলেরই কিন্তু এনএসএ। সেই ডেমোক্র্যাট দলের এনএসএ গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন যে ভারতের ওপর থেকে যে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে যা যা নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে পারমাণবিক কেন্দ্রগুলিতে, সেগুলো সব আস্তে আস্তে তুলে নেওয়ার প্রক্রিয়া তারা শুরু করছেন। একটা অত্যন্ত সুখকর খবর। আপনাদের তো প্রমাণ দেখাতে হবে, দেখুন আপনাদের প্রমাণ দেখাই। দেখুন কি লেখা রয়েছে ইন্ডিয়ান ডিফেন্স নিউজে, ইউএস টু এন্ড রেস্ট্রিকশনস অন ইন্ডিয়ান নিউক্লিয়ার এন্টিটিস টু বুস্ট এনার্জি টাইজ, সালিভান সেজ। বুঝতেই পারছেন, অর্থাৎ ভারতের যে বেসামরিক ক্ষেত্রে পারমাণবিক যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা কেন্দ্র রয়েছে, যেমন ভাবা ইনস্টিটিউট তার মধ্যে প্রধান, এই ধরনের আরো প্রচুর ইনস্টিটিউট রয়েছে যেখানে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে, সেই জায়গাগুলোতে এতদিন পর্যন্ত যে রেস্ট্রিকশন ছিল সেটা কিন্তু উইথড্র করার কাজটা শুরু হয়ে গিয়েছে। সেটা জ্যাক স্যালিভান এসে এই সুখবরটা জানিয়ে গিয়েছেন। এর ফলে কি হবে, এই পারমাণবিক কেন্দ্রগুলোতে যা যা র মেটেরিয়ালস লাগে, যেগুলো আমেরিকা থেকে পাওয়া যেত, সেগুলো এতদিন পর্যন্ত ভারত আমদানি করতে পারতো না, কিন্তু এই রেস্ট্রিকশন উঠে যাওয়ার পরে ভারত সেগুলো আমদানি করতে পারবে। অর্থাৎ পারমাণবিক দিক থেকে ভারতের এই অগ্রগতি আরো কিন্তু দ্রুত গতিতে সম্পন্ন হতে চলেছে। এই হচ্ছে ভারতের শক্তিশালী অবস্থান। জো বাইডেন তিনি ক্ষমতা থেকে চলে যাওয়ার আগেও নরেন্দ্র মোদীর সঙ্গে তার সুসম্পর্কের কথা একটা চিঠিতে জ্যাক স্যালিভানের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর হাতে, এবং সেটি দেখে ভারতের প্রধানমন্ত্রী উচ্ছ্বাসিত। যেভাবে নরেন্দ্র মোদীর প্রশংসা করা হয়েছে ওই চিঠিতে, সেটা দেখে কিন্তু নরেন্দ্র মোদী উচ্ছ্বাসিত। কাজেই বুঝতেই পারছেন যে শুধুমাত্রই ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান নয়, ডেমোক্র্যাট দলেরও মন জয় করে নিয়েছিলেন কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী, আর এটাকেই বলে কূটনীতি। আপনি বাংলাদেশের সঙ্গে ঝগড়া করলেন না বন্ধুত্ব রাখলেন সেটা কিন্তু বড় কথা নয়, আপনি আমেরিকার মতো একটা শক্তিধর দেশ, রাশিয়ার মতো একটা শক্তিধর দেশের সঙ্গে কিরকম সম্পর্ক রেখে চলছেন সেটাই সব থেকে বড় কথা। বিশেষ করে চীনের সঙ্গে যখন সুসম্পর্ক রেখে পৃথিবীর কোনো দেশ চলতে পারে না, তখন আরো বড় যে দুটি শক্তিশালী দেশ ভারতের থেকে যারা একটু উপরে রয়েছে, তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা কি রকম খাতে বহিত হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর খুব কূটনৈতিকভাবে ভারত সেই সম্পর্ক কিন্তু বাড়িয়ে নিয়ে চলেছে। সর্বশেষ যে তথ্যটা দিয়ে আপনাদের কাছে শেষ করব সেটা হচ্ছে যে কানাডায় পরিবর্তন তো হয়ে গিয়েছে। জাস্টিন ট্রুডো এই মুহূর্তে তিনি রিজাইন করে দিয়েছেন, যদিও তিনি বলেছেন যতদিন না পর্যন্ত নতুন কোনো প্রধানমন্ত্রীকে বেছে দেওয়া হচ্ছে ততদিন তিনি তার কাজটা চালিয়ে যাবেন। কিন্তু জাস্টিন ট্রুডোর পরে কে? এখনো নির্বাচন হতে বেশ কয়েক মাস দেরি রয়েছে। এবছরের অক্টোবরে কানাডায় নির্বাচন রয়েছে। তাহলে কানাডায় কে প্রধানমন্ত্রী হতে পারেন? খবরটা আপনারা দেখুন। কানাডার প্রধানমন্ত্রী পদে কি ভারতীয় বংশোদ্ভূত কেউ? আলোচনায় ট্রুডোর পরিবহন মন্ত্রী অনিতাও। এই খবরটাই বলে দিচ্ছে যে ভারত এই মুহূর্তে যে শুধুমাত্র নিজেদের দেশে শক্তিশালী হচ্ছে এমনটা নয়, প্রত্যেকটি দেশে ভারতের অবস্থান পাকাপোক্ত হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন ঋষি সুনাক, আরো একজন আপনারা দেখছেন, হতেই পারে যে তিনি ভারতীয় বংশোদ্ভূত, হতেই পারেন যে তিনি কানাডার প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, এবং ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় প্রচুর অনাবাসী ভারতীয়দের ইতিমধ্যেই ঠাঁই হয়ে গিয়েছে। তাই ভারত যে শুধুমাত্রই ভারতের মধ্যেই জাল বিস্তার করছে এমনটা নয়, গোটা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারত যেভাবে মজবুত করছে সেটা আগামী দিনে শুধুমাত্রই ভারতীয় উপমহাদেশে একটা স্থিতিশীলতা বজায় রাখবে, যেটা সব দিক থেকে আমাকে আপনাকে প্রত্যেককে সুরক্ষিত রাখার কাজটা নরেন্দ্র মোদী করছেন, যে ফলটা আমরা বিগত বেশ কয়েক বছর পাবো। কি বলবেন বন্ধুরা? কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন? যদি ভালো লাগে তাহলে এই এফর্টের পাশে দাঁড়াতে দয়া করে পর্বটিকে শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, কিংবা একটা লাইক বা কমেন্ট যদি করেন তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়। এখনকার মতো এখানে শেষ করলাম।